সহজে সংস্কৃত শেখার আমাদের এই ভিডিও সিরিজে তোমরা একটা কাজ করবে। আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তারপরে নোটিফিকেশানের জন্য বেল আইকনটা তোমরা প্রেস করবে, যাতে আমার ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি যখনই আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা যাতে জানতে পারো। কারণটা হচ্ছে এটাই যে আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করি না, তো সেক্ষেত্রে কবে আপলোড করছি সেটা আগের থেকে বলাও যায় না। সেই জন্য যদি তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো, সেক্ষেত্রে যেদিন আমি আপলোড করব সেদিনই তোমরা জানতে পারবে। দেখো, এখনও তোমাদেরকে আমি বিভক্তি কী জিনিস সেটা জানাইনি, কটা বিভক্তি আছে এটাও জানাইনি, কিন্তু আমরা বিভক্তির ব্যবহার শুরু করে দিয়েছি। যে কোনো কাজ করে, যে ব্যক্তি কাজটা করছে তার প্রথমা বিভক্তি হয়, আমরা জেনেছি। সেই কাজটা যাকে আশ্রয় করে হয় তার দ্বিতীয় বিভক্তি হয়, এই দুটো তো আমরা জেনেছি। এরপরে আমরা আজকে তৃতীয় বিভক্তি জানব। দেখো, এখানটায় হচ্ছে আমি খাই, কে করছে কাজটা? আমি করছি, তাহলে আমি কর্তা, তার মানে আমার প্রথমা বিভক্তি হবে। তাহলে অহং খাদামি, আমি খাই অহম খাদামি, বা আমি খাচ্ছি অহম খাদামি। এরপরে দেখো, আমি ভাত খাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম যাকে আশ্রয় করে কাজটা হয় সে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। আরও সহজ করে বলছি, ক্রিয়াকে কি কিংবা কাকে দিয়ে প্রশ্ন করবে, প্রশ্ন করলে যে উত্তরটা পাবে তার দ্বিতীয় বিভক্তি হবে। তো এখানে ক্রিয়াটা হচ্ছে খাই, তাহলে কি খাই, তার উত্তর ভাত, সেক্ষেত্রে ভাতের দ্বিতীয় বিভক্তি হবে। আর দ্বিতীয় বিভক্তির সময় তোমাদেরকে কি বলেছি, জাস্ট তারপর একটা ময় হসন্ত লাগিয়ে দেবে। তো ভাতের সংস্কৃত কি? অন্ন বা ঔদন, যেটা খুশি বলতে পারো। তো সেক্ষেত্রে আমি ভাত খাই কি হবে? আমি খাই যদি অহম খাদামি হয়, তাহলে আমি ভাত খাই হবে অহম অন্নম খাদামি, অথবা অহম ঔদনম খাদামি। এরপরে দেখো, আমি লিখেছি আমি হাত দিয়ে ভাত খাই, তো এটা কি হবে? আমি খাই তার সংস্কৃত জানি, আমি ভাত খাই তার সংস্কৃতও আমরা জেনে গেছি, তাহলে আমি হাত দিয়ে ভাত খাই, এটা কি হবে? তো এটা করার আগে দেখো, এই হাত দিয়ে, যা দিয়ে কোনো কিছু করব বা যার সাহায্যে কোনো কিছু করব, সেই তার তৃতীয়া বিভক্তি হবে। অতএব যেহেতু হাত দিয়ে করছি, তাহলে হাত শব্দের তৃতীয়া বিভক্তি হবে। তো হাতের সংস্কৃত কি? হস্ত। সেক্ষেত্রে আমাকে বলতে হবে হাত দিয়ে মানে হস্তের তৃতীয়া বিভক্তি করে দিলেই হবে। এক্ষেত্রে দেখো, আমি খাই অহং খাদামি, আমি ভাত খাই অহং অন্নং খাদামি। এখানটা আবার ভুল করেছি আমি, যেহেতু অন্নমে অ আছে প্রথমে, তাই অহম হবে, এটা অহম অন্নম খাদামি। এবার দেখো, আমি হাত দিয়ে ভাত খাই, হাত দিয়ে তার সংস্কৃত কি আমরা জানি না, তো ওখানটা রেখে দিলাম অহম হাত দিয়ে অন্নং খাদামি। কিন্তু এরকম করলে তো হবে না, এবার হাত দিয়ে এর সংস্কৃত কি করব? তাহলে হাতের সংস্কৃত হচ্ছে হস্ত, তাহলে হাত দিয়ে এটার সংস্কৃত করতে গেলে হস্ত শব্দের তৃতীয়া বিভক্তি আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে হাত দিয়ে এই কথাটা বোঝাতে গেলে আমাকে শুধু হস্ত শব্দের তৃতীয়া বিভক্তি ব্যবহার করতে হচ্ছে। তো হস্ত শব্দের তৃতীয়া বিভক্তি রূপটা কি? হস্তেন। তাহলে হাত দিয়ে এর সংস্কৃত হচ্ছে হস্তেন। দেখো, শব্দটা ছিল হস্ত, হাতের সংস্কৃত হচ্ছে হস্ত, তার সঙ্গে কি যোগ করতে হচ্ছে? এনও যোগ করতে হচ্ছে, হস্তেন। যত শব্দ আছে পৃথিবীতে যেগুলো অকার দিয়ে শেষ হয়, সেগুলোর সবেরই ওই যখনই তৃতীয়া বিভক্তি করব, অর্থাৎ দিয়ে বা দ্বারা বা সাহায্যে যখনই করতে যাব, তখনই তার সঙ্গে এনও যোগ করে দেব। যেমন মুখ দিয়ে, মুখেন, মুখেন নয় মুখেন, মুটা হ্রস্বস্বর আছে, হ্রস্ব আছে, মুখেন। তাহলে হাত দিয়ে হবে
হস্তেন, হস্ত এন, মুখ দিয়ে হবে মুখেন, মুখ এন। তারপরে ধরো যদি আমি বলি কি বলবো বলো, অকারান্ত শব্দ আর কি আছে, গাছ দিয়ে। ওই ভীম গাছ উপড়ে, সে গাছ দিয়ে শত্রুকে আক্রমণ করতো না, তাহলে গাছ দিয়ে। বৃক্ষেন, গাছ দিয়ে বৃক্ষেন। চামচ, তার সংস্কৃত হচ্ছে চমস, তাহলে চামচ দিয়ে চমসেন। বই দিয়ে পুস্তকেন অথবা গ্রন্থেন, অর্থাৎ যে শব্দটা হবে সেই শব্দটার সঙ্গে এনও যোগ করতে হবে তৃতীয়া বিভক্তিতে। কি ধরনের শব্দের ক্ষেত্রে? যে ধরনের শব্দের শেষে অকার আছে। পুস্তক, গ্রন্থ, হস্ত, মুখ, গজ, বৃক্ষ, চমস, চষক, যেগুলোর শেষে অকার আছে সবগুলোর ক্ষেত্রেই তার দ্বারা বোঝাতে গেলে আমাদের তৃতীয়া বিভক্তিতে এনও যোগ করতে হবে। তাহলে হস্ত হাত দিয়ে হস্তেন, মুখ দিয়ে মুখেন, হাতিটির দ্বারা গজেন, বালকের দ্বারা বালকেন, চামচের দ্বারা চমসেন, গ্লাস দিয়ে চষকেন, এরকম। গাছ দিয়ে বৃক্ষেন। তাহলে হাত দিয়ে সেটা আমরা জানলাম হস্তেন। তাহলে আমি হাত দিয়ে ভাত খাই, তার সংস্কৃতটা দেখো কত সহজে বেরিয়ে গেল। অহং হস্তেন অন্নং খাদামি। কি হলো? অহং হস্তেন অন্নং খাদামি। তাহলে অহং মানে আমি, হস্তেন মানে হাত দিয়ে, অন্নম মানে ভাত যাকে খাচ্ছি, আর খাদামি এটা হচ্ছে ক্রিয়াপদ। এরপরে দেখো পরের বাক্যটা পড়ো। বয়ং মুখেন বাক্যং বদামহ। বয়ং মুখেন বাক্যং বদামহ। বয়ং মানে তোমরা সবাই জানো আমরা। এক বচন বহু বচন করিয়েছি, মনে করে দেখো। আর যদি না মনে পড়ছে তাহলে সেই ভিডিওটা দেখো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে তোমাদের আগের দুটো পর্বের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তাহলে বয়াং মানে আমরা, মুখ শব্দের সঙ্গে এনও যোগ আছে, তার মানে মুখ দিয়ে, মুখের তৃতীয়া বিভক্তি। বাক্যাং মানে কথা, বদামহ বলি। যেহেতু বয়াং বহুবচন তাই বদামহ ক্রিয়াপদটাও বহুবচন হলো। আবার দেখো যখন আমি হাত দিয়ে ভাত খাই, প্রথম লাইনটায় অহং মানে আমি যেহেতু এক বচন তাই ক্রিয়াপদটাও এক বচন হলো খাদামি। ঠিক আছে, যদি বলতাম আমরা হাত দিয়ে ভাত খাই তখন হতো বয়ং হস্তেন অন্নং খাদামহ। ঠিক আছে, ক্রিয়াপদের যে পরিবর্তন হচ্ছে এটাও একটু কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো যদি কঠিন মনে হয়, আমার ধারণা তোমাদের যা বুদ্ধি তাতে তোমাদের কঠিন মনে হবে না। তো আমার কথা হচ্ছে তবু যদি কঠিন মনে হয় এইখানেই ভিডিওটা স্টপ করে দাও, তারপর আবার আগের থেকে দেখো। যতক্ষণ পর্যন্ত না এটা বুঝতে না পারছো ততক্ষণ এগিয়েও না। এবারে যেই না বুঝে গেলে তারপরে আবার ভিডিওর পরের অংশটা দেখতে থাকো। তাহলে অহং হস্তেন অন্নং খাদামি মানে আমি হাত দিয়ে ভাত খাই। বয়ং মুখেন বাক্যং বদামহ আমরা মুখ দিয়ে কথা বলি। রামঃ শরেণ রাবণং মারিতওয়ান। রামঃ শরেণ রাবণং মারিতওয়ান। এখানে তোমরা সব শব্দের অর্থগুলো বুঝতে পারছ, শুধুমাত্র শরেণ এইটা বুঝতে পারছো না। এনোটা বাদ দিয়ে দাও, তাহলে কি রইল? স্বর। স্বর মানে হচ্ছে তীর। স্বর মানে তীর। রাম তীর দিয়ে রাবণকে মারিতবান মেরেছিলেন, হত্যা করেছিলেন। রাম তীর দিয়ে রাবণকে হত্যা করেছিলেন। এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারো আমাকে যে আপনি তো বললেন এনও যোগ করতে হবে, এ দন্তন্য,
তাহলে এখানে স্বরে ন, এখানে এ ন কেন যোগ করলেন, মূর্ধন্য কেন যোগ করলেন? এর উত্তর হচ্ছে এটাই যে রি, র এবং মূর্ধন্য স এর পরে যদি দন্তন্য থাকে তাহলে সেই দন্তন্যটা আপনা আপনি মূর্ধন্য হয়ে যায়। তো রি, র, স এগুলো যদি স্বরবর্ণযুক্তও হয়, অর্থাৎ আকারযুক্ত, উকারযুক্ত, ইকারযুক্ত, একারযুক্ত, তাহলেও কিন্তু তারপরের নটা না হয়ে যাবে, দন্তন্যটা মূর্ধন্য হয়ে যাবে। তো এটা তাহলে তোমরা বুঝতে পারলে, রামহ মানে রাম, স্বরেণ মানে তীর দিয়ে, রাবণাং রাবণকে মারিত বাণ হত্যা করেছিলেন। বুঝেছ? এরপরে দেখো, বালকাহ কন্দুকেন ক্রীড়ন্তি, বালকাহ কন্দুকেন ক্রীড়ন্তি, বালকেরা বল দিয়ে খেলছে। বলের সংস্কৃত হচ্ছে কন্দুক, বলের সংস্কৃত কন্দুক। তাহলে বল দিয়ে মানে কন্দুক, তার সঙ্গে এন, কন্দুকেন তৃতীয়া বিভক্তি। তাহলে বালকেরা বল দিয়ে ক্রীড়ন্তি মানে খেলছে। বালকাহ কন্দুকেন ক্রীড়ন্তি, ক্রীড়ন্তি বালকেরা, ছেলেরা বল নিয়ে খেলছে। এরপরে আমরা কতগুলো শব্দ, মানে আমরা যে এখানটায় চর্চা করলাম, আমরা কতটা বুঝেছি এটা একটু দেখে নিই। কতগুলো শব্দ আমরা নেব, তার তৃতীয়া বিভক্তি রূপটা কী হবে আমরা জানব, এবং তার বাংলা মানেটা কী হবে সেটা আমরা জানব। কতগুলো শব্দ নিলাম? 5টা শব্দ নিয়েছি। কি কি? হস্ত মানে হাত, মুখ মানে মুখ, মস্তক মানে মাথা, বাণ মানে তীর, স্বর মানে যেমন তীর, বাণ মানেও কিন্তু তীর, বাণ মানে তীর, কন্দুক মানে বল। এই 5টা শব্দের মানে আমরা জানি। হস্ত মানে হাত, মুখ মানে মুখ, মস্তক মানে মাথা, বাণ মানে তীর, আর কন্দুক মানে বল। তাহলে হস্ত শব্দের তৃতীয় বিভক্তি কী হবে বলো তোমরা? হস্ত শব্দের তৃতীয় বিভক্তি কি? তোমরা যেটা ভেবেছো সেটাই তো, হস্তেন। হস্ত শব্দের তৃতীয় বিভক্তি হচ্ছে হস্তেন। তো এর মানেটা কি? হস্তেন মানে হচ্ছে হাত দিয়ে। এবার দেখো দ্বিতীয় শব্দটা আছে মুখ। মুখ শব্দের তৃতীয় বিভক্তি কী হবে? এনো যোগ করবে নিশ্চয়ই। হ্যাঁ, ঠিকই তাই আছে, মুখেন। তো মুখেন মানে কি হবে? মুখ শব্দের তৃতীয় বিভক্তি হচ্ছে মুখেন। তো মুখেন মানে কি? কি মানেটা? মুখ দিয়ে, তাই তো। এরপরে দেখো আছে মস্তক মানে মাথা। তো এর তৃতীয় বিভক্তি কি হবে? এনো যোগ করো, কি হলো? মস্তকেন। তৃতীয় বিভক্তি মস্তক শব্দের মস্তকেন। তো মস্তকেন মানে কি হবে? হস্তেন মানে যদি হাত দিয়ে হয়, মুখেন মানে যদি মুখ দিয়ে হয়, মস্তকেন মানে কি হবে? মাথা দিয়ে। তারপরে দেখো বাণ, বাণ বাণ মানে তীর। তো বাণ এর তৃতীয় বিভক্তি কী হবে? বাণার সঙ্গে এনো যোগ করো, তাহলে কি হলো? বাণেন, বাণেন। তো বাণেন মানে হচ্ছে কী হবে? হস্তেন মানে হাত দিয়ে, মুখেন মানে মুখ দিয়ে, মস্তকেন মানে মাথা দিয়ে, বাণেন মানে তাহলে তীর দিয়ে, একই জিনিস। কন্দুক মানে বল। তাহলে কন্দুক এই শব্দের তৃতীয় বিভক্তি কী হবে? যথারীতি এনো যোগ করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে কন্দুকেন। কন্দুক শব্দের তৃতীয় বিভক্তি হচ্ছে কন্দুকেন, কন্দুকেন। তার মানে কন্দুকেন মানে কি? হস্তেন মানে হাত দিয়ে, মুখেন মানে মুখ দিয়ে, মস্তকেন মানে মাথা দিয়ে, বাণেন মানে তীর দিয়ে, আর কন্দুকেন মানে
বল দিয়ে। ঠিক আছে, পরিষ্কার হয়ে গেল। অকারান্ত যেসব শব্দগুলো আছে যাদের শেষে অ আছে, মানে অকারের উচ্চারণ হয়, হস্ত, মুখ, মস্তক, বাণ, কুন্দুক, যাদের শেষে অকার আছে, সেই সব শব্দগুলোর তৃতীয়া বিভক্তির রূপটা কেমন হয় সেটা আমরা জানলাম। এরপরে শুধু অকারান্ত শব্দই তো আর নেই। অকারান্ত যে শব্দগুলো, এগুলো যে কোনো লিঙ্গের হতে পারে, পুংলিঙ্গ অথবা ক্লীবলিঙ্গ। কিন্তু দেখবে অধিকাংশ স্ত্রীলিঙ্গবাচক শব্দ তারা হয় আকার দিয়ে হয়, আর না হলে দীর্ঘইকার দিয়ে হয়। তো আকার দিয়ে যে শব্দগুলো আছে যারা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তাদের ক্ষেত্রে কিন্তু এনও যোগ করে তৃতীয়া বিভক্তি করা যাবে না। আকার দেয়া যেসব শব্দগুলো যারা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, ধরো সীতা, ধরো মালা, ধরো লতা, ধরো নাটিকা, এই যেগুলো আকার দেয়া স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তাদের ক্ষেত্রে এনও যোগ করা চলবে না। তাদের ক্ষেত্রে তৃতীয়া বিভক্তি করার যে নিয়ম, সেটা হচ্ছে আকারটা উঠিয়ে দেবে, তার পরিবর্তে অন্তস্তয় আকার যোগ করে দেবে। কি বললাম? যেমন ধরো এখানে কতকগুলো স্ত্রীলিঙ্গবাচক শব্দ নিয়েছি। লতা, লতা মানে তোমরা সবাই জানো লতা কি। মালা, মালা মানেও তোমরা সবাই জানো। আবার লতা এবং মালা কোনো মেয়েদের নামও হতে পারে। এরপর দেখো ছুরিকা, ছুরিকা মানে হচ্ছে ছুরি। মাপিকা, মাপিকা মানে হচ্ছে স্কেল, যেটা দিয়ে তোমরা মাপো। ঠিক আছে, একটি 5 সেন্টিমিটার লম্বা সরলরেখা আঁকো, তখন পেন্সিলের সঙ্গে তোমাদের কি দরকার হয়? আঁকতে গেলে খাতার উপরে স্কেল দরকার হয়। সেই স্কেলটার সংস্কৃত হচ্ছে মাপিকা। আর বালিকা, বালিকা, বালিকা মানে হচ্ছে ছোট্ট মেয়ে। তাহলে লতা এরও শেষে আকার আছে, মালা এরও শেষে আকার আছে, ছুরিকা এরও শেষে আকার আছে, মাপিকা এরও শেষে আকার আছে, বালিকা এরও শেষে আকার আছে। তাহলে এগুলো সব হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এদের ক্ষেত্রে তৃতীয়া বিভক্তি করার নিয়মটা কি? আকারটা উঠিয়ে দিয়ে তার জায়গায় অন্তস্তয় আকার যোগ করে দিতে হবে। যেমন লতা, তার তৃতীয়া বিভক্তি কি? লতয়া। লতা শব্দের আকারটা উঠিয়ে দিলাম, তার পরিবর্তে অন্তস্তয় আকার লাগিয়ে দিলাম। তাহলে লতা শব্দের তৃতীয়া বিভক্তি হচ্ছে লতয়া। তৃতীয়া বিভক্তির অর্থ কি? দিয়ে, দিয়ে বা দ্বারা। তাহলে লতয়া শব্দের অর্থ কি হবে? লতার দ্বারা বা লতাকে দিয়ে। তা লতার তৃতীয়া বিভক্তির রূপটা হচ্ছে লতয়া, এর অর্থটা হচ্ছে লতাকে দিয়ে। এরপরে মালা, মালার তৃতীয়া বিভক্তির রূপ কী হবে? লতার তৃতীয়া বিভক্তির রূপ যদি হয় লতয়া, তাহলে মালার তৃতীয়া বিভক্তির রূপ হবে মালয়া। মালার শেষের আকারটা উঠিয়ে দিলাম, তার পরিবর্তে অন্তস্তয়ে আকার দিয়ে দিলাম। তাহলে মালার তৃতীয়া বিভক্তির রূপ হচ্ছে মালয়া। এবারে ছুরিকা, তার তৃতীয়া বিভক্তির রূপ কী হবে? ছুরিকয়া। আকারটা উঠিয়ে অন্তস্তয় আকার দিয়ে দিলাম, ছুরিকয়া। এরপরে মাপিকা, এর তৃতীয়া বিভক্তির রূপ কী হবে? এটা নিশ্চয়ই তোমরা পারবে, তোমাদের বুদ্ধি আছে, একটুকু চিন্তা করলেই তোমরা উত্তরটা দিতে পারবে। দেখো, তোমরা যেটা ভাবছিলে সেটাই সঠিক উত্তর। মাপিকার তৃতীয়া বিভক্তি হচ্ছে মাপিকয়া। কি ঠিক মিলেছে তো? তাহলে বালিকা, এর তৃতীয়া বিভক্তির রূপটা কী হবে? বালিকায়া, বালিকায়া, বালিকায়া। তাহলে লতা শব্দের তৃতীয়া বিভক্তির রূপ হচ্ছে লতয়া, মালা শব্দের তৃতীয়া বিভক্তির রূপ হচ্ছে মালয়া, ছুরিকা শব্দের তৃতীয়া বিভক্তির রূপ হচ্ছে ছুরিকয়া, মাপিকা শব্দের তৃতীয়া বিভক্তির রূপ হচ্ছে মাপিকয়া,
বালিকা শব্দের তৃতীয়া বিভক্তির রূপ হচ্ছে বালিকায়া। ক্লিয়ার? স্পষ্ট হয়েছে? তাহলে মানেগুলো কি হবে? লতায়া মানে হচ্ছে লতা দিয়ে বা লতার দ্বারা। মালয়া শব্দের অর্থ তাহলে কী হবে? মালা দিয়ে বা মালার দ্বারা। ছুরিকয়া তৃতীয়া বিভক্তি, এর অর্থ কী হবে? ছুরি দিয়ে বা ছুরির দ্বারা। এরপর মাপিকার তৃতীয়া বিভক্তি হচ্ছে মাপিকয়া। মাপিকয়া, তো মাপিকয়ার বাংলা কী হবে? লতয়া মানে লতা দিয়ে, মালয়া মানে মালা দিয়ে, ছুরিকয়া মানে ছুরি দিয়ে, মাপিকয়া মানে স্কেল দিয়ে বা স্কেল দ্বারা। তারপরে দেখো তাহলে বালিকয়া, এটা হচ্ছে বালিকার দ্বারা। তাহলে আমরা তৃতীয়া বিভক্তি দুরকম শিখলাম। যে শব্দগুলো অকারান্ত শব্দ, যাদের শেষে অকার আছে, তাদের ক্ষেত্রে এনও যোগ করে দিলেই তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। আর যেগুলো আকারান্ত শব্দ, স্ত্রীলিঙ্গবাচক, সেগুলোকে কি করতে হবে? আকারটা বাদ দিয়ে অন্তস্থয় আকার দিলেই তার তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। আর তৃতীয়া বিভক্তি কাদের হয়? না যাকে দিয়ে বা যার দ্বারা কোনো কাজ করা হয়। সেই জন্যে দেখো হস্তেন হাত দিয়ে, লতয়া লতা দিয়ে। আশা করি বুঝতে পেরেছ। তোমাদেরকে একটু আগে কি বললাম? স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলো সাধারণভাবে হয় আকার দিয়ে শেষ হয় অথবা দীর্ঘইকার দিয়ে শেষ হয়। যেমন লতা আকার দিয়ে শেষ হচ্ছে, সেই রকম নদী, নদী ইকার দিয়ে শেষ হওয়া শব্দ, এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তো সেই ইকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দের তৃতীয়া বিভক্তির রূপ কি হয় আমরা একটু দেখে নেব। আগে শব্দগুলো নিয়ে নিই, কোন কোন শব্দ আমরা নেব। আমরা সেই সব শব্দই নিচ্ছি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে বা যেগুলো আমরা কথাবার্তায় ব্যবহার করি বা আমরা সংস্কৃতে কথাবার্তা বলতে চাইলে যেগুলো আমাদের দরকার হবে। তো খুব বেশি তো উদাহরণ দেওয়ার জায়গা নেই এইটুকু ভিডিওতে, তো সেই জন্যেই বেছে বেছে 5টা উদাহরণ নিয়েছি। কি কি? নদী, নদী মানে নদী, তোমরা সবাই জানো। লেখনী মানে, লেখনী মানে হচ্ছে কলম, পেন। অঙ্কনী, অঙ্কনী হচ্ছে লেখনীর ভাই। অঙ্কনী মানে পেন্সিল। তাহলে লেখনী মানে কলম, পেন। অঙ্কনী মানে হচ্ছে পেন্সিল। বর্ণলেখনী যদি বলি, বর্ণ মানে রং আর লেখনী মানে পেন, তাহলে বর্ণলেখনী যদি বলি তার মানে হচ্ছে স্কেচ পেন। ঠিক আছে, কিন্তু ওটা এখানে দিইনি আমি। লেখনী মানে হচ্ছে কলম, অঙ্কনী মানে পেন্সিল, চালনী মানে চালুনি, যেগুলো দিয়ে আমাদের বাড়িতে মায়েরা ওই আটা থেকে ভুসিটা আলাদা করে চেলে, অথবা চা ছাঁকার সময় যেটা ব্যবহার করি ছাঁকনি, সেটাও কিন্তু চালনী। ঠিক আছে। আর হচ্ছে পুত্রী, পুত্রী মানে মেয়ে, কন্যা। তো এদের তৃতীয়া বিভক্তি কি করব? এখানেও জফলা আকার মানে অন্তস্থ জ এবং আ, এটা বসাতে হবে। তো নদীর দীর্ঘইটা বাদ দিয়ে দিলে যেটা হচ্ছে নদয়া হওয়ার কথা, তাই তো? কিন্তু নদয়া হবে না, দীর্ঘইকারগুলো হবে নদ্যা, মানে অটা থাকবেই না। তাহলে নদীর তৃতীয়া বিভক্তি নদ্যা। নদীর তৃতীয়া বিভক্তি কি? নদ্যা। লতা যেটা আকারান্ত সেটা হচ্ছে লতয়া, আর যেটা দীর্ঘইকারান্ত সেখানে মাঝের অটা থাকছে না, নদ্যা হয়ে যাচ্ছে, দয়ের সঙ্গে অন্তস্থ জফলাটা যুক্তই হয়ে যাচ্ছে, নদ্যা। নদীর তৃতীয়া বিভক্তি হচ্ছে নদ্যা। লেখনীর তৃতীয়া বিভক্তি কি? লেখন্যা, লেখন্যা। তাহলে অঙ্কনের তৃতীয়া বিভক্তি কী হবে? ওই 9 জফল আকারই হবে। নদীর তৃতীয়া বিভক্তি 2 জফল আকার, লেখনের তৃতীয়া বিভক্তিতে দন্তন্বয় জফলা আকার, অঙ্কনের তৃতীয়া বিভক্তিতেও দন্তন্বয় জফলা আকার করতে হবে, অঙ্কন্যা।
তা নদী হলো নদ্যা, লেখনের তৃতীয় বিভক্তি হলো লেখন্যা, অঙ্কনের তৃতীয় বিভক্তি হলো অঙ্কন্যা। আর তাহলে চালনের তৃতীয় বিভক্তি কী হবে? চালন্যা। ঠিক আছে, নয়ে জফলা যোগ হবে। কিন্তু দেখো পুত্রী শব্দের শেষে তো আর ন নেই, শেষে র আছে, তয় রফলা, পুত্রী। পুত্রীর তয় রফলা, তাতে দীর্ঘইকার আছে, দীর্ঘইকারটা উড়িয়ে দাও, জফলা বসিয়ে দাও, তাহলে পুত্র্যা, পুত্র্যা, পুত্র্যা। ঠিক আছে, তয় রফলা জফলা আকার। তাহলে পুত্রীর তৃতীয় বিভক্তি হচ্ছে পুত্র্যা, পুত্র্যা। ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? মানেটা কী হবে? তৃতীয় বিভক্তিতে কী হয়? দ্বারা বা দিয়ে, হস্তেন হাত দিয়ে, লতয়া লতা দিয়ে। তাহলে নদ্যা নদীর দ্বারা বা নদীকে দিয়ে, নদীর দ্বারা বা নদীকে দিয়ে। লেখন্যা তৃতীয় বিভক্তি, কলম দিয়ে বা কলম দ্বারা। অঙ্কন্যা এর অর্থ কী হবে? পেন্সিল দিয়ে বা পেন্সিল দ্বারা। চালন্যা মানে চালুনি দিয়ে বা চালুনি দ্বারা। আর পুত্র্যা মানে হচ্ছে মেয়ের দ্বারা বা কন্যার দ্বারা। তাহলে আশা করি তোমরা তৃতীয় বিভক্তিটা বুঝলে। আগে প্রথমা বিভক্তি করেছি, তারপর দ্বিতীয় বিভক্তি করেছি, আজকে তৃতীয় বিভক্তি করলাম। কতটা শিখলে সেটা এবারে দেখে নিই। দেখো, অহং মুখেন গীতং গায়ামি। দেখো, মুখেন এন আছে, তার মানে নিশ্চয়ই এটা তৃতীয় বিভক্তি। আর গীতম ময় হসন্ত আছে, পরে ব্যঞ্জন বর্ণ থাকার জন্য অনুস্বার হয়ে গেছে, তার মানে এটা দ্বিতীয় বিভক্তি। আর কাজটা কে করছে? অহম। তাহলে অহমে আছে প্রথমা বিভক্তি। অহম মুখেন গীতং গায়ামি, গায়ামিটা ক্রিয়াপদ। তাহলে এর মানেটা কী হবে? আমি মুখ দ্বারা গান গাই, আমি মুখ দিয়ে গান গাই। গান তো আমরা মুখ দিয়েই গাই, নাক দিয়ে তো আর গাই না। তো অহং মুখেন গীতং গায়ামি মানে আমি মুখ দিয়ে গান গাই। তাহলে যে করছে তার প্রথমা বিভক্তি হচ্ছে এক লিখেছি, ওই জন্যে। যেটা করা হচ্ছে সেটা দ্বিতীয় বিভক্তি, দুই লিখেছি, কি বা কাকে, তার উত্তরে দ্বিতীয় বিভক্তি হয়। আর যা দিয়ে করছি তার তৃতীয় বিভক্তি হয়। মুখ শব্দের তৃতীয় বিভক্তি মুখেন, ওই জন্য ওখানে 3 লিখেছি। তাহলে এক মানে প্রথমা বিভক্তি, তারপর তৃতীয় বিভক্তি হলো, তারপর দ্বিতীয় বিভক্তি হলো, তারপর ক্রিয়াপদ হলো। ঠিক আছে, এরপরে দেখো, অহং লেখন্যা কথাং লিখামি। কথা মানে গল্প, তাহলে এর সঙ্গে ময় হসন্ত মানে অনুস্বার যোগ আছে, তার মানে এটা দ্বিতীয় বিভক্তি। কোনটার কথা বলছি? কথা শব্দটার কথা বলছি। ঠিক আছে, তাহলে কথা শব্দের দ্বিতীয় বিভক্তি আছে। আর অহং মানে আমি, কে লিখছে? আমি লিখছি, তাহলে অহং প্রথমা বিভক্তি হবে। আর লেখন্যা, লেখনির সঙ্গে জফলা যোগ হয়ে গেছে, তাহলে লেখন্যা এটা তৃতীয় বিভক্তি হবে। তাহলে কি হলো? অহং লেখন্যা কথাং লিখামি। তাহলে অহং মানে আমি, লেখন্যা তৃতীয় বিভক্তি মানে দ্বারা দিয়ে, কলম দিয়ে, কথাং গল্প, লিখামি লিখছি, আমি কলম দিয়ে গল্প লিখছি। তাহলে অহঙ্গে দেখো প্রথমা বিভক্তি হলো, লেখন্যায় তৃতীয় বিভক্তি, কথাং দ্বিতীয় বিভক্তি এবং লিখামি ক্রিয়াপদ। এবারে বধূ মানে বউ, একটি বউ, বধূ। মালয়া মালা দিয়ে, দেবং দেবতাকে, বরতি বরণ করছে। তাহলে বধূ মালা দিয়ে দেবতাকে বরণ করছে। তাহলে কে করছে? বধূ করছে, তাহলে তার প্রথমা বিভক্তি। কি দিয়ে করছে? মালা দিয়ে করছে, তাহলে তার তৃতীয় বিভক্তি মালার। আর দেবং মানে কাকে করছে? দেবতাকে করছে। আর ক্রিয়াপদটা কি? বরতি, বরণ করছে। তাহলে বধূ মালা দিয়ে দেবতাকে বরণ করছে। তাহলে আজকে আমরা তৃতীয় বিভক্তির ব্যবহার শিখলাম। কিন্তু মনে রাখবে, এটা শুধু তৃতীয় বিভক্তি একবচনের ব্যবহারটা শিখলাম,
যতগুলো উদাহরণ দিয়েছি সব কিন্তু একটি বস্তু দিয়ে, মুখে ন, একটি মুখ দিয়ে, লেখন্যা একটি কলম দিয়ে, মালয়া একটি মালা দিয়ে আমরা শুধু এক বচনটা করেছি। তো তৃতীয় বিভক্তির এক বচনটা যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের প্রথমা বিভক্তি হয়ে গেল, দ্বিতীয় বিভক্তি হয়ে গেল, এবার তৃতীয় বিভক্তির এক বচনটা হয়ে গেল। এটা যদি তোমরা শিখে যাও তাহলে আমাকে জানাবে, আমি এরপরে তৃতীয় বিভক্তি বহু বচন দিয়ে তোমাদের বাক্য তৈরি করা শেখাবো এবং তৃতীয় বিভক্তি বহু বচনের রূপটা কেমন হয় সেটাও তোমাদেরকে জানাবো। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। একটু মন দিয়ে পড়াশোনা করো নাকি? ঠিক আছে তো?